২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার ব্যুরো অব অ্যান্টি কমিশন বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেন। দেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পরামর্শ এবং আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার চাপ এরকম বিদ্যমান পরিস্থিতিতে তখন স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। আর এর মাধ্যমে ব্রিটিশ আমল থেকে চলে আসা ব্যুরো অব অ্যান্টি করাপশন বিলুপ্ত হয়। সে সময় বিএনপি সরকার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুলতান হোসেন খানকে দুদকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ২০২৬ সালে ক্ষমতায় বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দুদকে নিয়োগ দিতে তিনিও অনেকটা মায়ের পদাঙ্কই অনুসরণ করলেন। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। আসাদুজ্জামান মোহাম্মদ আবুল মোমেনের স্থলাভিষিক্ত হলেন। প্রায় ১০ মাস পর স্থবির দুদক প্রাণ ফিরে পেল। রুটিন ওয়ার্ক থেকে বেরিয়ে প্রতিষ্ঠানটি তার স্বাভাবিক কর্মধারায় ফিরতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। নিয়োগ পাওয়া অপর দুই কমিশনার হলেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম খান এবং সাবেক এনবিআর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া। দুদক আইন অনুযায়ী সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ও প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এই নিয়োগগুলো দিয়েছেন। দুদক তাদের আইন অনুযায়ী ৮ ধরনের তফসিলভুক্ত অপরাধ এবং মানি লন্ডারিং আইনের অধিভুক্ত যে অপরাধগুলো রয়েছে সেগুলোর অনুসন্ধান তদন্ত করে বিচারের ব্যবস্থা করে থাকে। প্রজাতন্ত্রের সরকারি কর্মজীবীর ঘুষ দেয়া বা নেওয়ার বিষয়টি, কেউ যদি ঘুষ আদান প্রদানের অপরাধ করে তাহলে পেনাল কোড অনুযায়ী থানা পুলিশ মামলার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে পারে। সরকারি সম্পত্তি ও অর্থ আত্মসাৎ, প্রতারণা বা বিশ্বাসভঙ্গ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বা ভোগ দখল করা, ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্যের লাভ করা, জাল জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি বা অর্থ কুক্ষিগত করা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত অপরাধ, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর অধীন উল্লেখিত অপরাধসমূহ, দণ্ডবিধির নির্ধারিত কিছু ধারা যেমন ১৬১, ১৬৫ ক, ৪২০, ৪৬৭ ও ৪৬৮ ইত্যাদি, অর্থাৎ সরকারি অর্থ ও কর্মকর্তা সংশ্লিষ্ট থাকে। দুদক নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তফসিলভুক্ত অপরাধের বিষয়গুলোর অনুসন্ধান এবং তদন্ত পরিচালনা করতে পারে। আবার কেউ যদি সেখানে অভিযোগ দাখিল করে থাকে সেটিও আমলে নিয়ে দুদক অনুসন্ধান এবং তদন্ত করে থাকে। দুদক আইনে এমন ক্ষমতা দেয়া আছে, চাইলে প্রতিষ্ঠানটি বিনা ওয়ারেন্টে যে কাউকেই গ্রেপ্তার করতে পারে, তবে ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হয় সেই সংশ্লিষ্ট আসামিকে। এছাড়াও বাকি সব বিচারিক বিষয় যেমন রিমান্ড, সম্পদ জব্দ, অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশ যেতে নিষেধাজ্ঞা সব আদালতের মাধ্যমে করে থাকে দুদক। এছাড়াও মুদ্রা পাচার আইনের অধীনে অপরাধের বিষয়গুলোও দুদকই দেখে। ব্রিটিশ আমলেও দুর্নীতির বিচার হতো। ১৮৬০ সালের পেনাল কোডের যে বিধান রয়েছে সেটার অধীনে পুলিশ সেই বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। পেনাল কোডের ধারা ১৬৫ শুধু প্রযোজ্য ছিল সরকারি কর্মচারীদের ঘুষ ও অনৈতিক সুবিধা সংক্রান্ত অপরাধের বিচারের জন্য। বিশেষ পুলিশ এস্টাবলিশমেন্ট ১৯৪১ আইনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকারি কাজে ঘুষ, অনিয়ম দেখে পুলিশ ব্যবস্থা নিত। দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর মাধ্যমে সরকারি কর্মচারীদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধের বিচারে আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার। ৪৭-এর দেশ স্বাধীনের পর ১৯৫৭ সালে প্রাদেশিক দুর্নীতি দমন আইন পাশের মাধ্যমে ব্যুরো অব অ্যান্টি করাপশন প্রতিষ্ঠা করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৫৭ সালের ব্যুরোর অবকাঠামো বহাল রেখে দুর্নীতি দমনের কাজ পরিচালনা করা হয়। এই সংস্থাটি মূলত স্বরাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চলত ২০০৪ সাল পর্যন্ত। তবে ২০০০ সালের পর দুর্নীতির ধারণা সূচকে টানা খারাপ ফল ও পশ্চিমা দাতা সংস্থার চাপে তৎকালীন বিএনপি সরকার ব্যুরো থেকে স্বাধীন দুর্নীতি দমন আইন করে প্রতিষ্ঠানটিকে স্বাধীন করে থাকে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে দমন, সরকারি কর্মচারীদের প্রতি আইন প্রয়োগের শৈথিল্য, দুদকের নিজের স্বচ্ছতার প্রতি প্রশ্ন, এমন নানা অভিযোগ রাজনীতিক, সিভিল সোসাইটি, অধিকার কর্মীদের বরাবর ছিল, এখনও আছে। যেমন 1-11 সরকারের সময়ে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীসহ নেতাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় দণ্ড দেওয়া হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল রাজনৈতিকভাবে শেখ হাসিনার সরকার দুদককে ব্যবহার করছে। ২০১৩ সালে দুদকের তৃতীয় চেয়ারম্যান গোলাম রহমান দুদককে নখদন্তহীন বাঘ বলেছিলেন, কারণ সে সময় সরকার একটি আইন প্রণয়ন করতে যাচ্ছিল যেখানে বলা ছিল সরকারি কর্মকর্তাদের
গ্রেপ্তার করতে হলে আগে থেকেই অনুমোদন নিতে হবে। তার প্রেক্ষিতে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। আইনের সেই ধারাটি সুপ্রিম কোর্টের নির্দেশে বিলুপ্ত করা হয়। বেসরকারি সংস্থা টিআইবি যারা দুর্নীতি নিয়ে কাজ করে থাকে, তারা দুদককে কার্যকর করতে একগুচ্ছ প্রস্তাব বহু আগে থেকেই দিয়ে এসেছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে দুদক সংস্কার কমিশন গঠন করা হয়। নানা সুপারিশ করা হলেও পরে এই সরকার এসে এসব বাস্তবায়নের পথ থেকে সরে গেছে। ফলে দুদক যে শুধু কাগজে স্বাধীন প্রতিষ্ঠান, সেটা নিয়ে এখনও নানা মহলে চর্চা রয়েছে। নতুন করে মানুষ বলছে বিরোধী মত দমনে দুদক সরকারের হাতিয়ার, এবং কেউ কেউ এটাও বলছেন দুদক এখনও বিরোধীদের দমনে হাতিয়ার রূপেই রয়ে গেছে। ভারত ও পাকিস্তানে দুর্নীতি দমন বিষয়ক প্রতিষ্ঠানও কাগজে কলমে স্বাধীন, কিন্তু প্রয়োগে বাংলাদেশের মতোই। সেখানে রাজনীতিক ও অধিকার কর্মীরা বলেন দুর্নীতি দমনের প্রতিষ্ঠানগুলো সরকারের ও প্রশাসনের তল্পিবাহক, ভিন্নমত ও বিরোধী দল দমনে ব্যস্ত। টিআইবি অন্যান্য বেসরকারি সংস্থার মতে গেল ২০ বছরে দেশে অনেক কিছু ডিজিটাইজ হয়েছে, তার কিছুটা সুফলও আছে। তবে দুর্নীতি সামগ্রিকভাবে বেড়েছে ও প্রাতিষ্ঠানিক স্থায়ী রূপ নিয়েছে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সক্ষমতা এবং আইনের ক্ষমতা, এই তিনটির মাধ্যমে বিশ্বের অনেক দেশেই দুর্নীতি দমনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সুনাম অর্জন করেছে তাদের কাজের মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হংকংয়ের ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশন। ১৯৭০-এর দশকে হংকং পুলিশ ও প্রশাসনে মারাত্মক দুর্নীতি ছিল। ১৯৭৪ সালে গঠিত হয় আইসিএসি। সংস্থাকে সরাসরি হংকংয়ের গভর্নর ও শীর্ষ প্রধানের কাছে দায়বদ্ধ রেখে আইন করা হয় এবং বিচার, শিক্ষা ও প্রতিরোধ এই ৩ স্তরে কাজ করার একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়। এটি বিশ্বের অন্যতম সফল দুর্নীতিবিরোধী সংস্থা। এরপর সিঙ্গাপুরের সিপিআইবি, করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো। ১৯৫২ সালে ব্রিটিশ আমলে গঠিত হলেও ১৯৫৯ সালে লি কুয়ান ইউ ক্ষমতায় আসার পর এটিকে পুনর্গঠন ও সর্বময় ক্ষমতা দেয়া হয়। দুর্নীতি দমনে নেওয়া হয় জিরো টলারেন্স নীতি। মন্ত্রী, আমলা বা সাধারণ নাগরিক, এছাড়াও রুয়ান্ডা, ইন্দোনেশিয়া, লিথুনিয়ার দুর্নীতি প্রতিরোধকারী সংস্থার সুনাম আছে দেশ থেকে দুর্নীতি তাড়ানোর জন্য। বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। দুদক আগামী দিনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডাতে পারবে নাকি একই রকম থাকবে তা বোঝা যাবে নতুন কমিশনের কাজের মাধ্যমে। দুর্নীতির কারণে এই জাতি যে পিছিয়ে যাচ্ছে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। দুর্নীতি নির্মূল করে পৃথিবীর অনেক দেশই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। বাংলাদেশের দুর্নীতি একদিন কমবে এমন আশাই আমাদের একমাত্র ভরসা।